বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো রক্তগাঁদা গাছের A to Z পরিচর্যা। শীতের ছাদ বাগানে আমরা প্রত্যেকেই কম বেশি গাঁদা ফুলের গাছ করে থাকি। তার মধ্যে এই রক্তগাঁদার গাছ অন্যতম। রক্তগাঁদার গাছ করতে গিয়ে আমরা কম বেশি নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই। বিশেষ করে রক্তগাঁদার গাছ একদমই দেখার মতো হয় না। গাছে দু একটি বা তিন চারটি মতো ফুল হয়, তার থেকে বেশি একদমই গাছে ফুল হয় না। আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন আমার এই রক্তগাঁদার গাছটিতে ঠিক কতটা পরিমাণে কুঁড়ি এসেছে। প্রথম থেকে গাছটি কিন্তু একদমই মোটেই এরকম ছিল না। ঠিক প্রথমে আমার রক্তগাঁদার গাছগুলি ছিল এই রকম। এই অবস্থা থেকে আমি আমার রক্তগাঁদার গাছগুলিকে এই অবস্থায় এনেছি। আপনারা চাইলে আপনাদের রক্তগাঁদার গাছগুলিকেও দেখার মতো করে তুলতে পারবেন। তার জন্য মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচর্যা। সেই পরিচর্যাগুলি যদি আপনারা মেনে চলেন, আপনারা আপনাদের রক্তগাঁদার গাছগুলিকে ঠিক এই রকম হারে বানিয়ে তুলতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আসি কোন ধরনের পাত্রে রক্তগাঁদার গাছকে বসাবেন। কোন ধরনের পাত্রে এই গাছ ভালো হয়ে থাকে। রক্তগাঁদার গাছকে যদি আপনারা ভালো মতো বা দেখার মতো করে তুলতে চান, তার পাত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রক্তগাঁদা গাছকে দেখার মতো করে তুলতে গাছে প্রচুর কুঁড়ি আনতে হলে এই গাছকে আপনারা কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি সাইজের টবে আপনারা এই গাছকে লাগান। তাহলেই দেখবেন আপনার রক্তগাঁদার গাছ অনেকটা ভালো হবে। ছোট পাত্র রক্তগাঁদার গাছ হয়ে থাকে, কিন্তু ছোট ধরনের পাত্রে গাছ লাগালে কি হবে, সেই গাছটি তুলনামূলকভাবে অতটা ভালো হবে না বা অতটা বড় হবে না। গাছে খুব বেশি শাখা প্রশাখা থাকবে না, এবং গাছে খুব বেশি যদি শাখা প্রশাখা না হয়, সেই গাছে এত পরিমাণে কুঁড়ি আনা কোনোভাবেই সম্ভব নয়। রক্তগাঁদার গাছকে দেখার মতো গড়ে তুলব কিভাবে আমরা আমাদের রক্তগাঁদার গাছে এরকম প্রচুর কুঁড়ি আনতে পারবো। এই সময় এসে দাঁড়িয়ে অনেক ছাদ বাগানিরা ব্যর্থ হয়, গাছে একদমই বেশি পরিমাণে কুঁড়ি আনতে পারে না। আপনারাও যদি আপনাদের রক্তগাঁদার গাছে প্রচুর কুঁড়ি আনতে গেলে একটি কাজ আপনাদেরকে অতি অবশ্যই করতে হবে। এই কাজটি করতে পারলেই আপনাদের রক্তগাঁদা গাছে এরকম প্রচুর কুঁড়ি আসবে। এটি হচ্ছে আমার গাঁদা গাছগুলি ঠিক 1 মাস আগেকার ছবি। তো দেখতেই পাচ্ছেন আমার গাছগুলি তখন কতটা ছোট ছিল। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, যখন দেখবেন ছোট গাছে কুঁড়ি চলে এসছে, সমস্ত কুঁড়িগুলিকে আমরা কেটে ফেলে দেব। কারণ ছোট গাছে যদি আমরা কুঁড়ি রেখে দিই, তখনই গাছে দ্রুত ফুল চলে আসবে এবং গাছটি একদমই হাইট বাড়বে না বা গাছটি একদম বেশি ঝাঁকড়া হবে না, গাছে একদমই ফুল আসবে না। তো আমি যে কাজটি করেছিলাম, গাছের সমস্ত ছোট কুঁড়িগুলিকে আমি কেটে ফেলেছিলাম। তো সমস্ত কুঁড়িগুলিকে আপনাদের ছেড়ে ফেলে দিতে হবে। তাহলে কি হবে, গাছে অসংখ্য নতুন শাখা প্রশাখা আসবে। আবার যখন নতুন শাখা প্রশাখা আসবে, তার কুঁড়িগুলি আমরা কেটে ফেলবো এবং এইভাবে আমরা ঠিক 2 থেকে 3 বার গাছের সমস্ত কুঁড়িগুলিকে কেটে ফেলে দেব। গাঁদা গাছের এই কুঁড়িগুলিকে ছেঁটে ফেলার ফলে দেখবেন আপনার গাঁদা গাছটি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। গাছে প্রচুর শাখা প্রশাখা আসবে এবং আপনার গাছটি একটি সুন্দর শেপ নিতে শুরু করবে। আমার রক্তগাঁদার গাছে এই কাজটি চালিয়ে যাওয়ার ঠিক 1 মাস পরের ছবি হচ্ছে এটি। 1 মাস পর দেখুন গাছে ঠিক কতটা পরিমাণে ফুল এসেছে। গাছে ছোট প্রচুর পরিমাণে ফুল এসেছে। গাছটি একটি সুন্দর শেপ নিতে শুরু করেছে। তো আপনারাও যারা চান আপনাদের গাঁদা গাছ এরকম সুন্দর ঝাঁকড়া হোক, তো এই পদ্ধতিগুলি অবলম্বন করে চলুন। 100% আপনাদের গাঁদা গাছ ঝাঁকড়া হবে। গাঁদা ফুলের গাছে এই পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করার পর আমি আমার গাঁদা ফুলের গাছগুলিতে কেমন খাবার ব্যবহার করেছিলাম। তো খাবার বলতে আমি আপনাদেরকে মূল 3টি খাবার দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে তরল খাবার এবং 2টি হচ্ছে দানা আকারে খাবার। রক্তগাঁদার গাছগুলিকে ঝাঁকড়া করার জন্য আমি মূলত আমার এই গাঁদা গাছগুলিতে মাস্টার কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল পাতলা করে গুলে সপ্তাহে 1 বার করে ব্যবহার করেছিলাম। সপ্তাহে 1 বার করে গাছে সরিষার খোল জল ব্যবহার করার ফলে আমার রক্তগাঁদার গাছগুলি দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে। অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, যখন গাছে সরিষার খোল পচানো জল ব্যবহার করবেন, গাছে গোড়া মাটিটা যাতে অনেকটা শুকনো থাকে সেদিকে খেয়াল রাখবেন। কারণ কাদা মাটিতে যদি সরিষার খোল পচানো জল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে গাছের শিকড়ও অনেক সময় পচে যেতে পারে। তাই গাছে গোড়া মাটিটা অনেকটা শুকনো থাকার পর তারপর গাছে আপনারা সরিষার খোল পচানো জল ব্যবহার করবেন।
এরই পাশাপাশি গাছের দ্রুততার সাথে বৃদ্ধি ঘটানোর জন্য আমরা আমাদের গাঁদা গাছে যে খাবারটিকে ব্যবহার করব সেটি হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট। শীতের প্রতিটা গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি ঘটানোর জন্য নার্সারিতে এই সিক্রেট খাবারটি ব্যবহার করা হয়। আমরা যে কাজটি করব ঠিক প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক 5 থেকে 6টি মতো দানা ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেটের দানা আমরা টবের চারিদিক বরাবর 10 দিন পর পর ব্যবহার করব। 10 দিন পর পর আমি আমার গাঁদা গাছগুলিতে এই ডিএপির ব্যবহার করেছিলাম। মাত্র 2বার ব্যবহার করার ফলে এতটা সুন্দর রেজাল্ট হয়েছে বলার কথা নয়। যখন দেখবেন আপনার গাঁদা গাছগুলি অনেকটা বড় হয়ে গিয়েছে, গাছটি মনের মতো ঝাঁকড়া হয়ে গিয়েছে, তখনই আপনারা যে কাজটি করবেন গাছে টোটালি নাইট্রোজেনযুক্ত খাবার যেমন সরিষার খোল পচানো জল, ডিএপি এই সমস্ত খাবার দেওয়া টোটালি বন্ধ করে দেবেন। যখন দেখবেন গাছটি ফুল দেওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে বা আপনি ফুল নিতে চাইছেন, সেই সময় আপনারা আপনাদের গাছে একটি খাবার দেবেন। গাছে যখন আমরা কুড়ি আনতে চাইবো সেই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া টোটালি বন্ধ করে দিয়ে গাছে শুধুমাত্র আমরা পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করব। তো পটাশিয়ামযুক্ত খাবার বলতে আপনারা আপনাদের গাছে এই খাবারটিকেও ব্যবহার করতে পারেন। এই খাবারটির মধ্যেও যথেষ্ট পরিমাণে পটাশিয়ামের উপস্থিতি রয়েছে। আপনারা যখন গাছে ফুল আনতে চান বা ফুল নেয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে আপনার গাছ, তখন গাছে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন। আমার গাছটি যখন দেখলাম অনেকটা ঝাঁকড়া হয়ে গিয়েছে, তখন গাছে ডিএপি এবং খোল জল টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তখন শুধুমাত্র গাছে আমি 10 দিন পর পর বা সপ্তাহে একবার করে ঠিক 8 থেকে 10টি মতো দানা এনপিকে 10-26-26 বা সুফলার প্রত্যেক গাছের টব অনুযায়ী গাছের গোড়ার 4 সাইড বরাবর দিয়ে দিয়েছিলাম। এই খাবারটিকে আপনারা যদি আপনাদের প্রতিটা রক্তগাঁদার গাছে একবার ব্যবহার করেন, দেখবেন গাছ সুন্দর একটি শেপ নিতে শুরু করবে, গাছ ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল। তো এই যে কয়টি খাবার দেখালাম, এই কয়টি খাবার আপনারা আপনাদের রক্তগাঁদার গাছে ব্যবহার করুন। 100% আপনাদের রক্তগাঁদার গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছে 100 থেকে 150 বেশি ফুল ফুটবে। আমার এই রক্তগাঁদার গাছটি এতটা সুন্দর বৃদ্ধি হওয়ার পিছনে একটি কারণ, আপনারা যদি আপনাদের রক্তগাঁদার গাছকে ঝাড় করতে চান বা ঝাঁকড়া করে তুলতে চান, গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আনতে চান, তার জন্য আপনাদেরকে রক্তগাঁদার গাছকে আপনার ছাদ বাগানের সব থেকে বেশি সূর্যালোক যে অংশে এসে পড়ে সেই স্থানে আপনাদেরকে রক্তগাঁদার গাছকে রাখতে হবে। শীতের প্রতিটা ফুলের গাছে প্রচুর প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয়, তাই আপনার ছাদ বাগানের সব থেকে বেশি সূর্যালোক যে অংশে এসে পড়ে সেই অংশে আপনারা আপনাদের রক্তগাঁদার গাছগুলিকে রাখার চেষ্টা করুন। কারণ ছাওয়া জায়গায় যদি গাছকে রাখা হয়, গাছের বৃদ্ধি তো একদমই ভালো হবে না, গাছে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সমস্যা থেকে থাকবে, গাছে রোগ পোকার আক্রমণ হবে এবং গাছের বৃদ্ধি একদমই ভালো হবে না। তাই কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার সূর্যালোক পাই এরকম অংশে আপনারা আপনাদের রক্তগাঁদার গাছকে রাখার চেষ্টা করুন। এরই পাশাপাশি আমি যা বুঝলাম, এই রক্তগাঁদার গাছে প্রচুর প্রচুর ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে, যার ফলে এই গাছের পাতা আস্তে আস্তে পুড়ে যায় বা আস্তে আস্তে পাতাগুলি শুকিয়ে যেতে শুরু করে। তো তার জন্য আমরা আমাদের এই গাছগুলিতে খুব ভালো মানের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করব। ফাঙ্গিসাইড হিসেবে আপনারা আপনাদের গাছে এই সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো আপনারা যারা সাপ ফাঙ্গিসাইড হাতের কাছে পাবেন না, তারা এর পরিবর্তে ব্লাইটক্স, রিডোমিন গোল্ড, M45, ম্যানসার, ব্যাবিস্টিন এই সমস্ত ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর এটিকে আমরা আমাদের প্রতিটি গাঁদা ফুলের গাছে স্প্রে করব সপ্তাহে 2 বার। সপ্তাহে 2 বার করে আমরা যদি আমাদের এই রক্তগাঁদার গাছে এই ফাঙ্গিসাইড ব্যবহার করি, গাছে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম ধসার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এরই পাশাপাশি আমরা যখন আমাদের এই গাছগুলিতে জল দেবো, তখন খুবই বুঝে শুনে জল ব্যবহার করতে হবে। আপনার যদি গাছের গোড়া মাটিটা অনেকটা আঠালো বা ওয়েল ড্রেনেজ না হয়ে থাকে, সেক্ষেত্রে গাছের গোড়া যদি একটু পরিমাণেও জল জমে যায়, সেক্ষেত্রে গাছের শিকড় অনেক সময় পচে যেতে পারে বা ড্যামেজ হতে পারে। তাই আমরা যে কাজটি করব, গাছে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব, গাছে গোড়া মাটিটা হালকা ময়েশ্চার ভাব বজায় রাখবো। এই রকম মিডিয়া এই রক্তগাঁদা গাছ খুবই পছন্দ করে। গাছে প্রয়োজনের তুলনায় একদমই অতিরিক্ত পরিমাণে জল দেব না বা অতিরিক্ত কম পরিমাণে জল ব্যবহার করব না, তাহলেই আমাদের রক্তগাঁদা গাছ খুবই সুন্দরভাবে বৃদ্ধি হবে। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে।
তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।